আজকে জানুয়ারির 30 তারিখ 11 তারিখে আমার একটা আইডিয়া আসে। আইডিয়াটা হচ্ছে যে একটা অ্যাপ তৈরি করব ম্যাকের জন্য, ডেস্কটপ অ্যাপ্লিকেশন, যেটা হচ্ছে ক্যাশ রিমুভ করবে। তো এই এবং হচ্ছে যে অ্যান্ড্রয়েড এবং এক্স কোডে তো বিল্ড করার সময় যে ক্যাশগুলো তৈরি হয়, স্পেশালি ওইগুলো ক্লিয়ার করবে। তো এই আইডিয়াটা আসার পরে আমি চিন্তা করলাম যে হ্যাঁ, আরও অন্যান্য অ্যাপ আছে, বাট এটা আমিও একটা তৈরি করি। হ্যাঁ, যেহেতু অল্টারনেটিভ অ্যাপ থাকার কোনো সমস্যা না। এটা তৈরি করার জন্য যে ছোট একটা প্রজেক্ট তৈরি করলাম, যে এটা আসলে সাকসেস হয় কিনা এবং সুইফট ইউআই দিয়ে এটা সাকসেসফুলি করা যায় কিনা, এবং যে প্রয়োজনীয় যে পারমিশন লাগে এগুলো ঘাটাঘাটি করে দেখলাম যে হ্যাঁ, এটা তৈরি করা পসিবল এবং ডকুমেন্টেশনগুলো আমি পাচ্ছি ঠিকঠাকভাবে। তখন আছে যে আমি পুরো কাজটা শুরু করলাম, এবং শুরু করার পরে এক নির্দিষ্ট পর্যায়ে যাওয়ার পরে অ্যাপলের ডেভেলপার আইডি কিনলাম, আইডি কিনে সেখানে আপলোড করলাম এবং সাকসেসফুলি সেখানে অ্যাপ্রুভ হলো। অ্যাপ্রুভ হওয়ার পরে কালকে রাতে হচ্ছে যে একটা স্টেবল ভার্সন রিলিজ দিয়েছে, যেটা যে বাগটা ছিল সেগুলো হচ্ছে যে মোটামুটি ফিক্স করে মোটামুটি একটা স্টেবল ভার্সন রিলিজ হয়েছে। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে জানুয়ারি 11 তারিখে যেটা আমি শুরু করলাম, সেটা এখন জানুয়ারি 30 তারিখে এসে সেটা একটা স্টেবল রিলিজ তৈরি হয়েছে। মোটামুটি এটাকে মিনিমাম ভিয়াবল প্রোডাক্ট বা এমডিপি বলা যেতে পারে। ইনিশিয়াল যে টার্গেট সেটা কিন্তু আমার ফিল আপ হয়েছে। তো এখন ঘটনা হচ্ছে যে এখন এত অল্প সময় কিভাবে করলাম, এটা হচ্ছে যে আমার এই মাসে একটু ছুটি ছাটা একটু বেশি ছিল, যে চাইনিজ নিউ ইয়ারে আমি একটানা 4 দিন ছুটি পেয়েছি। তো এছাড়াও শুক্র শনি ছুটি থাকে। তো সবকিছু মিলিয়ে দিন রাত কাজ করে মোটামুটি আমি ওই 19 দিনে, আমি 20 দিন ধরলাম যে 20 দিনে আমি একটা পুরো একটা অ্যাপ লাইভ করতে পারছি। এবং এই জন্য অ্যাপটা তৈরি করার পাশাপাশি আমি একটা ল্যান্ডিং পেজও ডেভেলপ করা হয়েছে। মোটামুটি ডেফিনেটলি সব লিঙ্ক কাজ করে না, বাট মোটামুটি চালানোর জন্য রেডি। এর আগে আমার ডেভেলপার আইডি অ্যাকাউন্টও ছিল না, অ্যাপলের ডেভেলপার অ্যাকাউন্ট, তো সেটাও আমি কিনেছি এই সময়ের মধ্যেই। তো এখন আমরা দেখবো যে পুরো যে জার্নিটা, যে আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে করলাম এবং কি টেকনোলজি আমি এখানে ব্যবহার করেছি, এই পুরো ব্যাপারটা নিয়েই হচ্ছে যে আমরা এখন আলোচনা করবো। তো আমরা ডেস্কটপে চলে আসি। ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে যে যারা বিগিনার আছেন তারা যেন একটা ভালো একটা আইডিয়া পান, যে শুরু থেকে একদম রিলিজ করা পর্যন্ত কি বিষয়াবলী জানা থাকলে আপনি জিনিসটা পারফেক্টলি কমপ্লিট করতে পারবেন, অর্থাৎ একটা প্রজেক্ট কমপ্লিট করতে পারবেন এবং রিলিজ করতে পারবেন। তো এই ব্যাপারটাই ভালো একটা আইডিয়া দেওয়ার জন্যই হচ্ছে যে আমার এই ভিডিওটা। তো চলেন শুরু করি। তো আমার আইডিয়াটা আসার পরে আমি এই পুরো জিনিসটা হচ্ছে সুইফট ইউআই দিয়ে করি। হ্যাঁ, তো সুইফট ইউআই দিয়ে করেন বা অন্য ইউআই কিট সেটা দিয়েও করা যায়। তো আমি হচ্ছে সুইফট ইউআই দিয়ে করার চেষ্টা করেছি। এবং এখানে হচ্ছে যে এইটা হচ্ছে যে আমার পুরনো প্রজেক্টটা আমি এই কয়েকদিনে করেছি, অর্থাৎ 20 দিনের মধ্যে করেছি। এবং এখানে দেখেন বিভিন্নভাবে আমি ভাগ করার চেষ্টা করেছি, যে ভিউগুলো ভাগ করে রাখার চেষ্টা করেছি। এবং কিছু ইউটিলিটি আছে যেগুলোর মাধ্যমে হচ্ছে যে আমি কোন ডিরেক্টরি দেখেন এখানে কিছু ডিবাগ করেছিলাম। তো সেগুলো এইভাবেই আছে, এবং এখানে কোন ডিরেক্টরি ক্লিন হবে সেগুলোর একটা লিস্ট আমি এখানে করে রেখেছি। হ্যাঁ, এগুলো হচ্ছে ফিউচারে ইন্টিগ্রেট করবো, সেই জন্য আমি রেখে দিয়েছি। তো এটা হচ্ছে একটা রাফ খাতার মতোই বলতে পারি, কারণ একদম ইনিশিয়াল পর্যায়ে আছে একটা। তো আমি হচ্ছে পুরো প্রজেক্টটা দেখাচ্ছি না, তো আমি প্রজেক্টের একটা ওভারভিউ দিচ্ছি। যে এই যে এখানে যে জিনিসগুলো দেখতে পাচ্ছি, যে আমি গুগল সার্ভিস, দ্যাট মিনস হচ্ছে যে আমি এখানে ফায়ারবেজ ইউজ করেছি। আরেকটা জিনিস আমি আগে দেখাই, সেটা হচ্ছে যে আমি অ্যাসেটসে যাই। অ্যাসেটসে গেলে দেখেন কিছু আইকন আছে, এই আইকনের জন্য আপনাকে ফটোশপ ইউজ করতে হবে। তার মানে হচ্ছে যে আপনি এক্স কোড জানলেন, সুইফট ইউআই শিখলেন, তারপরে হচ্ছে iOS SDKটা সম্বন্ধে ভালো একটা আইডিয়া রাখলেন, তারপরে কিন্তু আপনার গ্রাফিক্স সম্বন্ধে একটা বেসিক আইডিয়া লাগবে, যে যাতে করে আপনি একটা আইকন তৈরি করতে পারেন। হ্যাঁ, এটা আমি ফটোশপ দিয়ে বিভিন্ন ইফেক্ট দিয়ে এটা করেছি। করার পরে 1024x1024, এই যে সবচেয়ে বড় যেটা দেখেন 512 পিটি, তার মানে হচ্ছে যে এইটা হচ্ছে 512 এবং এইটা হচ্ছে এটার ডাবল। হ্যাঁ, 1024। তো এইভাবে হচ্ছে সর্বোচ্চ বড় যেটা, সেটা হচ্ছে ফটোশপ দিয়ে করে তারপরে সেগুলোর বিভিন্ন যে সাইজ আছে সেই সাইজ অনুসারে কেটে এখানে বসিয়ে দিতে হয়েছে। আচ্ছা, তো এইটা গেল যে আইকনের কাজ। এছাড়া হচ্ছে যে আমি একটা আমার নিজের তোলা একটা ছবি, রাস্তার একটা ছবি, তো এটাকে হচ্ছে ব্লার করে এখানে ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করেছি, অর্থাৎ এটা রেখে দিয়েছি যাতে আমি একটা ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করতে পারি। এছাড়াও কালার এগুলো তো নেওয়া যায়। তো এইটা হচ্ছে যে আমি গুগল থেকে ডাউনলোড করে কালারটা চেঞ্জ করেছি এবং চারদিক দিয়ে হচ্ছে যে একটা রাউন্ড শেপ দিয়েছি। তো এই গেল যে গ্রাফিক্সের কাজ। তো আপনাকে ফটোশপটার বেসিক একটা আইডিয়া লাগবে যাতে করে আপনি এই ছোটোখাটো কাজগুলো করতে পারেন। হ্যাঁ, আচ্ছা, তো আমরা দেখলাম আমরা কি শিখলাম।
এখানে যাই, এখানে গিয়ে দেখতে পাচ্ছি যে সুইফট শেখা হলো, এক্সকোড সম্বন্ধে জানা হলো, অথবা যদি আপনি অ্যান্ড্রয়েডের কথা চিন্তা করেন তাহলে কটলিন অ্যান্ড্রয়েড স্টুডিও এগুলো জানতে হবে। আচ্ছা, এরপরে আসি যে আমার ফটোশপটা জানলাম। হ্যাঁ, ফটোশপেরটা দেখলাম যে লোগো বা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড ডিজাইন এগুলোর জন্য ফটোশপটা লাগে। এরপরেও যখন ওয়েবসাইটে যাবো তখনও আমাদের ফটোশপের কাজ আছে, ওইটা আমরা পরে দেখব। আচ্ছা, এরপরে আসি যে অ্যাপ স্টোর অ্যাকাউন্ট। হ্যাঁ, এখন অ্যাপ স্টোর অ্যাকাউন্টে চলে যাই। আচ্ছা, অ্যাপ স্টোর অ্যাকাউন্ট দেখার আগে আমি প্রজেক্টে থেকে আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে যে এখানে দেখেন RES মানে রিসোর্সের মধ্যে আমি একটা জিনিস শিখেছি, সেটা হচ্ছে টিউটোরিয়াল, অর্থাৎ ইউজাররা কীভাবে পারমিশন দিবে সেটার জন্য একটা টিউটোরিয়াল। এইটা হচ্ছে যে একটা GIF ফাইল, হ্যাঁ, অ্যানিমেশন ফাইল। দ্যাটস ওয়াই আমাকে কিন্তু ভিডিও এডিটিং জানতে হয়েছে। হ্যাঁ, সো আপনি যদি একটা ভিডিও এডিটিং সফটওয়্যার দিয়ে GIF ফাইলে এক্সপোর্ট করেন, অর্থাৎ ভিডিও রেকর্ড করে GIF ফাইলে এক্সপোর্ট করলে এটা হচ্ছে যে অ্যানিমেশন একটা GIF ফাইল তৈরি হয়ে গেছে। আচ্ছা, এটা রান হইতে হইতে আমরা এদিকে চলে আসি যে আমাদের আর কি জানা দরকার, যে দেখি যে আমাদের অ্যাপ স্টোর অ্যাকাউন্ট, আমরা একটু অ্যাপ স্টোর অ্যাকাউন্ট থেকে ঘুরে আসি। এই যে এটা, হ্যাঁ, তো এইখানে হচ্ছে যে ক্লিন ক্যাশ এই অ্যাপটা হচ্ছে আমি রিলিজ করেছি। তো এই যে এটা, তো এইখানে দেখতে পাচ্ছি যে অ্যাপ প্রিভিউ অ্যান্ড স্ক্রিনশটস। হ্যাঁ, এইখানে তো যেহেতু এখানে স্ক্রিনশট আপলোড করতে হবে, এটা একটা নির্দিষ্ট মাপে আপলোড করতে হয়। হ্যাঁ, তো এই মাপটা দিয়ে যাতে আপনি আপলোড করতে পারেন সেজন্য কিন্তু আপনার ফটোশপটাই লাগবে। হ্যাঁ, এই যে দেখেন, এই যে, হ্যাঁ, তো এখানে হচ্ছে যে কিছু এডিটিং করেছি, যেমন এই যে এখানে লাস্টে হচ্ছে যে কিছু টেক্সট যুক্ত করেছি, এবং এখানে দেখেন ক্রপ করা হয়েছে। এখানে কিন্তু দুইটা আলাদা আলাদা ছবি। হ্যাঁ, তো এই যে এই পর্যন্ত পুরো ইউআইটা না এসে অর্ধেকটা ইউআই কেটেছি, এবং নেক্সট ইউআইয়ে হয়তো নেক্সট স্ক্রিনশটে দেখেন ওই যে কেটেছিলাম যে ওইটা কিন্তু এখানে চলে আসছে। হ্যাঁ, এইভাবে করা হয়েছে। তো এইভাবে দেখলাম যে অনেকেই করে। সো আপনি যদি স্ক্রল করে দেখেন তাহলে হচ্ছে যে লেখাগুলো একটু বড় দেখা যায়, তো এই জন্য এই কাজটা করে। আচ্ছা, তো এই গেল যে আমার ফটোশপের কাজ। আর এছাড়া বাকি যেগুলো আছে এগুলো হচ্ছে যে আপনি ডেভেলপার অ্যাকাউন্টে বা অ্যাপলের অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে একই রকম, যে ডেভেলপার অ্যাকাউন্টে বা ডেভেলপার কনসোলে এইভাবে আপলোড করতে হয় বিভিন্ন জিনিস, ডেটাগুলো দিয়ে, যে ডেটাগুলো চাই এগুলো দিয়ে। আচ্ছা, এখানে আরও বেশ কিছু ইনফরমেশন আছে, এগুলো জাস্ট আপনাকে সিলেক্ট করে দিলেই হবে। আর টেস্ট ফ্লাইটে হচ্ছে যে আপলোড করা বিল্ডগুলো এখানে থাকে। হ্যাঁ, তাই যেটা, তাই এইটা যদি এটার ভিতরে যাই, মেটাডেটাতে গেলে এই যে জানুয়ারি 30। হ্যাঁ, তো এখানে লাস্ট আপলোডটা এটা। তো আরও অ্যাকচুয়ালি আপলোড করেছে আরও কয়েকদিন আগে, তো পরবর্তীতে দেখা যায় যে বিভিন্ন বাগ বের হয়েছে, এবং আমি খুব দ্রুত গতিতে যাতে বাগটা রিমুভ হয়ে যায় সেই জন্য বেশ কয়েকটা ফাইল আপলোড করে, এই যে কয়েকটা ফাইল কিন্তু আমি কিন্তু খুব ফ্রিকোয়েন্টলি আপলোড করেছি, এমন না যে আমি কয়েকদিন ওয়েট করেছি আপলোড করার জন্য। আমি কিন্তু ডেইলি আপলোড করেছি, এবং আপলোড করে করে বাগ ফিক্স করার চেষ্টা করেছি যাতে এটা একটা মিনিমাম ইউজেবল হয় আর কি, যাতে ইউজাররা ইউজ করতে পারে সেই জন্য। তো রিলিজ দেওয়ার পরপরই দেখা যায় যে খুব সিরিয়াস বাগ বের হইতে পারে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। আমারও বের হয়েছিল, যে কারণ একটা পারমিশনে সমস্যা হচ্ছিল, যে ডিস্ক পারমিশন, সেইটা আমি ফিক্স করে দিয়ে আমার কালকে পর্যন্ত লেগেছে, তো আমি ঠিকঠাকভাবে আপলোড করতে পারছি। তো অ্যাপ স্টোর কানেক্টের যে ডেভেলপার অ্যাকাউন্ট সেটাও কিন্তু আমি এই সময়ের মধ্যেই কিনেছি, আগে কিনা ছিল এরকম না। হ্যাঁ, এটা এখানে কিন্তু আমার একটাই অ্যাপ আছে। হ্যাঁ, যদি আমি এখানে যাই দেখতে পাচ্ছি যে একটাই অ্যাপ আছে। আচ্ছা, তো এইটা তো গেল যে অ্যাপ স্টোর কানেক্টের কথা। এরপরে আসি যে ডোমেইন হোস্টিং কেন এটা লাগে। হ্যাঁ, এটা লাগবে। আমরা এখানে চলে আসি, এখানে চলে আসলে আমরা দেখতে পাচ্ছি যে আমি একটা ডোমেইন হোস্টিং, এটা আমার আগের একটা ডোমেইন কেনা ছিল tawhid.tech। তো এটাতে হচ্ছে যে আমি একটা আলাদা একটা ফোল্ডার তৈরি করে সেখানে হচ্ছে কিন্তু আমি ক্লিন ক্যাশ এটা আপলোড করেছি। হ্যাঁ, তো এই যে আমি যদি এই হোম পেজ থেকে এখানে ডাউনলোড ক্লিন ক্যাশে যাই তাহলে কিন্তু আমাকে এই যে দেখেন ক্লিন ক্যাশ এই সাব ডিরেক্টরিতে নিয়ে আসছে। এখন এইখানে হচ্ছে যে আমি একটা যে কোনো একটা অ্যাপের ল্যান্ডিং পেজ থাকে, সো সেই ল্যান্ডিং পেজটা কিন্তু আমি এখানে তৈরি করেছি। তো এইটা আমি কীভাবে তৈরি করলাম, এখানে দেখবেন গুগলে সার্চ দিলে কিন্তু বিভিন্ন ফ্রি টেমপ্লেট পাওয়া যায় HTML CSS এর। তো এরকম একটা টেমপ্লেট ডাউনলোড করে তো এখানে হচ্ছে যে আমি ছবি এবং লেখাগুলো চেঞ্জ করে নিয়েছি, এবং এখানে ক্লিক করলে দেখেন এখানে যদি আমি অ্যাপ স্টোর এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমাকে এই যে দেখেন অ্যাপ স্টোরে নিয়ে গেছে। হ্যাঁ, এখানে ক্লিক করলাম, দেখেন এই যে অ্যাপ স্টোরে নিয়ে আসছে, এবং এখানে যেহেতু আমার আগে ডাউনলোড করা ছিল, সো এখানে কিন্তু এই আইকনটা দেখাচ্ছে, নইলে ইনস্টল অপশনটা দেখাতো। তো
তো এটা তো হচ্ছে যে অ্যাপ স্টোরের কথা। আচ্ছা, অ্যাপ স্টোর থেকে আমরা বেরিয়ে যাই। তো আমরা ছিলাম হচ্ছে ডোমেইন হোস্টিংয়ে। তো এইখানে দেখেন কিছু ইমেজ আছে, স্ক্রিনশট আছে, এইগুলো কিন্তু সাইজ মতো কাটার জন্য এখানে দেখেন পিএনজি ইমেজ আছে। হ্যাঁ, এই যে ব্যাকগ্রাউন্ডগুলো, তো এইটা হচ্ছে যে আমি যে কি বলে যে থিমটা ইউজ করতেছি, এই থিমের কারণে পুরোটাই ব্ল্যাক হয়ে আছে। আমি যদি সাফারিতে যাই, সাফারিতে গেলে থিমটা একটু ডিফারেন্ট লাগবে। তো এখানে হচ্ছে যে দেখেন ব্যাকগ্রাউন্ডে পিএনজির মতো করে সুন্দর করে কেটে সুন্দর করে বসাতে হয়েছে। তো এই যেগুলোর জন্য কিন্তু আপনার ফটোশপটা মোটামুটি ভালোভাবে জানলে খুব সুবিধা হবে। তো আপনাকে কোনো গ্রাফিক ডিজাইনারের হেল্প নিতে হবে না সেক্ষেত্রে। হ্যাঁ, তো এইখানে দেখেন রাউন্ড করে কাটতে হয়েছে, তো এটা কিন্তু পিএনজি ইমেজ। হ্যাঁ, তো আর এখানেও যদি আমরা ক্লিক করি তাহলে হচ্ছে যে অ্যাপ স্টোরে নিয়ে যাবে। তো এই অপশনগুলো এখনও কাজ করে না, কারণ হচ্ছে যে এগুলো এখনও আমি ঠিকঠাকভাবে করি নাই, তো এত সময় পাই নাই। আচ্ছা, এরপরে আসে যে ডোমেইন হোস্টিংটা গেল, অ্যাপের ল্যান্ডিং পেজ গেল। আর এইখানে কিন্তু আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে এই যে আমার অ্যাপটা রান করেছে, অর্থাৎ এই যে আমি এক্সকোড থেকে রান দিয়েছিলাম সেখান থেকে রান করেছে এবং আমরা ইউআইটা দেখতে পাচ্ছি। আর এখন এখান থেকে যদি আমরা এই যে প্রাইভেসি পলিসিতে যাই, প্রাইভেসি পলিসিতে গেলে দেখেন এই যে একটা ওয়েবসাইট, এই দেখেন সেই ওয়েবসাইট থেকে কিন্তু ডোমেইন হোস্টিংয়ের যে ওয়েবসাইট সেখান থেকে কিন্তু আমার একটা পেজ নিয়ে আসছে যেখানে আমি প্রাইভেসি পলিসি লিখে রাখছি। তো এই প্রাইভেসি পলিসি জেনারেটর আছে অনলাইনে, তো ওইগুলো দিয়ে আপনি একটা প্রাইভেসি পলিসি জেনারেটর করে একবার রিভিউ করতে হবে। তো সেটা হচ্ছে যে আমি এই ডোমেইনের আন্ডারে কিন্তু এই পিএইচপি ফাইলে রেখে দিয়েছি। তো রেখে দিয়ে হচ্ছে যে অ্যাপের সাথে আমি কানেক্ট করে দিয়েছি, দেখেন। সো অ্যাপের মেনু থেকে প্রাইভেসি পলিসিতে ক্লিক করলে আমাকে কিন্তু ওই ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে। আচ্ছা, তো এখানে আরও অ্যাবাউট মি এইগুলো তো অপশন আছে। তো এই যে স্টোরেজ পারমিশন, এটা নিয়ে বেশ স্ট্রাগল করতে হয়েছে। এখানে দেখেন একটা টিউটোরিয়াল আছে যেটা জিআইএফ এর কথা বলছিলাম, এই যে অ্যানিমেশনটা দিয়ে কিন্তু সে বুঝিয়ে দিচ্ছে যে আপনি এখন চুজ বাটনে ক্লিক করবেন, তারপর ওপেন বাটনে ক্লিক করবেন। হ্যাঁ, এই যে এই জিনিসটাই হচ্ছে যে ভিডিও করে ইউজারকে বুঝিয়ে দেয়, এই জন্য কিন্তু আমি এই জিআইএফটা তৈরি করেছি। হ্যাঁ, এটা প্রথমে MP4 এ রেকর্ড করে তারপর একটা ভিডিও এডিটর সফটওয়্যার দিয়ে আপনি জিআইএফ হিসেবে এক্সপোর্ট করতে পারেন। আচ্ছা, কেটে দিলাম। এখন আসি যে হ্যাঁ, HTML CSS জাভাস্ক্রিপ্ট PHP এগুলো কেন জানতে হবে। ওই যে ডোমেইন হোস্টিংয়ে আমরা ছিলাম, এখানে আমরা চলে যাই। এই যে, তো এটার সি প্যানেলে আমরা ঢোকার পরে এটা আমরা কিভাবে ডেভেলপ করব, যদি আমরা HTML CSS জাভাস্ক্রিপ্ট এবং PHP না জানি, তাহলে এইটা কিন্তু এই যে বললাম যে টেমপ্লেট ডাউনলোড করেছি, টেমপ্লেট ডাউনলোড করলেই কিন্তু শেষ কথা না। আপনি যদি কোডিং করতে না জানেন তাহলে টেমপ্লেট ডাউনলোড করেও কিছুই বুঝবেন না, ঠিক আছে। সো এই জন্য আপনাকে HTML CSS জাভাস্ক্রিপ্ট এবং হচ্ছে PHP এই কয়টা ল্যাঙ্গুয়েজ জানতে হবে। তো জানার পরে দেখেন আমি এখানে যদি চলে যাই যে ক্যাশ ক্লিন এই ডিরেক্টরির ভিতরে যে ফাইলগুলো আছে, এই লকটক এগুলো ডিলিট করে দেওয়া যায়, কোনো সমস্যা নেই। তো এক্সট্রা কিছু আননেসেসারি ফাইল আছে, এই যে প্রাইভেসি পলিসি ফাইলটাই যে এখানে রেখেছি। আমি যদি এডিটে যাই, তো এই যে দেখেন এখানে হচ্ছে যে এটা একটা HTML ফাইল। হ্যাঁ, যদিও PHP এক্সটেনশন দেওয়া আছে, যদি কোনো কারণে PHP লাগে ডাইনামিক করার জন্য সেক্ষেত্রে দিতে পারি। হ্যাঁ, আচ্ছা, তো এখানে দেখেন কিছু ইমেজ আছে, যে ইমেজে যে ফটোশপের কথা বলছিলাম, যে এখান থেকে ইমেজগুলো এডিটিং করে ফটোশপ দিয়ে ইমেজ এডিটিং করে এখানে আপলোড করতে হয়। এবং এই যে CSS এর ডেফিনেটলি আপনাকে কিছু মডিফাই করতে হয়, কারণ দেখা যায় যে এই টেক্সটগুলো যে টেমপ্লেট থাকে, টেমপ্লেটে হয়তো বা ছোট্ট একটা টেক্সট দেওয়া থাকে, আপনার হয়তো বড় টেক্সট লাগবে, সেক্ষেত্রে এটার অ্যালাইনমেন্ট সহ আরও বিভিন্ন জিনিসপত্র করতে হয়, যেগুলো হচ্ছে আপনার CSS দিয়ে করতে হয়। সেই জন্য আপনাকে CSSটাও জানতে হবে। আর জাভাস্ক্রিপ্ট তো অবশ্যই লাগবে আপনার মেনু টেনু কাজ করার জন্য, সাবমেনু যদি আসে বা এই যে ক্লিক ইভেন্টগুলো এইগুলো যদি কাজ করাইতে চান, ডেফিনেটলি আপনাকে জাভাস্ক্রিপ্টও জানতে হবে। আর PHP তো জানা লাগবেই, কারণ যে কোনো একটা ডাইনামিক ওয়েবসাইটের ক্ষেত্রে PHPটা জানা লাগে। আচ্ছা, তো এখন আসি যে দেখেন বিভিন্ন জিনিস কমেন্ট করে রাখছি, যেগুলো আমার দরকার নাই বা পরবর্তীতে আমি মডিফাই করবো, সেগুলো কিন্তু আমি কমেন্ট করে রাখছি, কারণ হচ্ছে এটা আমি একটা টেমপ্লেট থেকে নিয়েছিলাম, ঠিক আছে। আচ্ছা, তো এই গেল যে আমার ওয়েবসাইট। এখন আর কি শেখা লাগে, গিট। হ্যাঁ, আমার এই যে প্রজেক্টটা আছে, এই প্রজেক্টটা আমি গিটে অবশ্যই আপলোড করে রেখেছি, তো সেই জন্য আপনাকে গিটটা জানতে হবে। হ্যাঁ, গিটের ওই পার্টটুকু দেখালাম না। আর হচ্ছে যে ভিডিও এডিটিং, এটা দেখলাম যে এটা আমরা হচ্ছে অ্যাকচুয়ালি GIF বা ভিডিও এডিটিং যেটাই বলি, এটা বেসিক একটা আইডিয়া থাকতে হবে। তো এখন যদি আমি অ্যাপ স্টোরে যাই, দেখেন অ্যাপ স্টোরে গিয়ে যদি আমি সার্চ দিই যে ক্যাশ ক্লিন,
তাহলে দেখেন প্রথমেই চলে আসছে, কারণ আমি বেশ কয়েকবার সার্চ দিয়েছি তো সেই জন্য প্রথমেই চলে আসছে, নইলে ক্লিন মাই ম্যাক এক্স যেটা এটাই প্রথমে থাকে সবচেয়ে বেশি। সো এটাই প্রথমে চলে আসছে এবং এটা আমার আগেও ডাউনলোড করা ছিল। দেখেন এই বাটনটা ডিফারেন্ট, হ্যাঁ এই যে গেট বাটন নইলে গেট বাটন থাকে। সো এইটা হচ্ছে যে আমার ডাউনলোড করা আছে সেই জন্য ওপেন আসছে। সো এইটা হচ্ছে আমি আনইনস্টল করে দিয়েছিলাম যে জন্য ডাউনলোড করতে বলতেছে, হ্যাঁ ডাউনলোড বাটনটা। তো এইটার ভিতরে আমি যাই, হ্যাঁ দেখেন আমার নাম চলে আসছে এবং নিচে যদি দেখেন এই যে তৌহিদ টেক কপিরাইট, হ্যাঁ তো এই যে এখানে প্রোভাইডার তৌহিদুল ইসলাম, কারণ এটা হচ্ছে যে আমি কোনো একটা প্রতিষ্ঠানের আন্ডারে না, আমি হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট কিনেছি সেই জন্য হচ্ছে যে আমার মানে আমার ব্যক্তির নাম দেখাবে, কোনো প্রতিষ্ঠানের নাম না। তো এটা হচ্ছে 9 MB দেখাচ্ছে। তো এই ছিল যে পুরো জার্নি যে আমি কিভাবে করলাম এবং কি টেকনোলজি ব্যবহার করলাম। তো এইভাবে যদি আপনি করে যান। ও আচ্ছা, আরেকটা জিনিস আমি মিস করে গেছি, সেটা হচ্ছে ফায়ারবেজ। দেখেন ফায়ারবেজ আমি অ্যাড করেছি, ফায়ারবেজের যে অ্যানালিটিক্স সেটা। তো ফায়ারবেজ এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, যে এই যে দেখেন আমি যে একটু আগে অন করেছিলাম যে অ্যাপটা, এই অ্যাপটা অন করার কারণে এই যে এটা হচ্ছে যে লাস্ট 30 মিনিটে কে ভিজিট করেছে সেটা, হ্যাঁ যেহেতু এখন ইউজার কম। সো আমি যে ওপেন করেছিলাম সেটাই কিন্তু এখন এখানে দেখাচ্ছে এবং এখানে দেখাচ্ছে যে মালয়েশিয়া, হ্যাঁ কারণ আমি এখন মালয়েশিয়া থেকে এটা অ্যাপটা রান করেছি, দ্যাটস এখানে কান্ট্রিটাও মালয়েশিয়া দেখাচ্ছে, এটা কিন্তু রিয়েল টাইম। হ্যাঁ তো এই ফায়ারবেজ অ্যাড করার কারণে কিন্তু এটা আমাকে দেখাচ্ছে। তো আমার এই ইউজার এই মুহূর্তে কতজন ইউজার ইউজ করতেছে এবং এটার একটা অ্যানালিটিক্স কিন্তু এইখানে চলে আসবে। সো আমি যদি এটা অ্যাড না করি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো না যে আসলে ইউজাররা ইউজ করতেছে কি না বা ডাউনলোড হচ্ছে কি না, এই জিনিসগুলো আমরা বুঝতে পারবো না। দেখেন কোন কান্ট্রি থেকে বেশি ইউজ করা হচ্ছে এই জিনিসগুলো কিন্তু এই যে কোন কান্ট্রি থেকে কয়টা ডাউনলোড হয়েছে এইটা কিন্তু আমাদেরকে অ্যানালিটিক্সে দেখাচ্ছে। সো যেহেতু এটা বেশ কয়েকদিন আগে থেকে আপলোড করা, যদিও বাগ ছিল তারপরেও কিন্তু মানুষজন ডাউনলোড করা শুরু করে দিয়েছিল। দ্যাটস ওয়াই হচ্ছে যে আমি খুব তাড়াহুড়া করে হচ্ছে যে বাগগুলো ফিক্স করে আবার আপলোড করে দিয়েছি, যাতে করে মানুষজন ডাউনলোড করলে বাগ ফ্রি একটা প্রোডাক্ট পায়। আচ্ছা সো এটা খুব দ্রুতই বাগ ফ্রি হয়ে গেছে এবং এটা খুব এখন স্টেবল রিলিজ হয়েছে। আচ্ছা তো এই ছিল যে পুরো একটা জার্নি যে আপনাকে কী টেকনোলজি শিখতে হবে এবং জানতে হবে। সো এইখানে কিন্তু আমি ফায়ারবেজটা অ্যাড করি নাই, সো এখানে কিন্তু ফায়ারবেজটাও আছে। এছাড়াও আরেকটা কথা বলে রাখি, এই যে অ্যাপটা তৈরি করলাম এইখানে কিন্তু এপিআই এর কোনো ব্যবহার নাই। হ্যাঁ যদি আপনার এপিআই তৈরি করা লাগে সেই ক্ষেত্রে কিন্তু এই যে বললাম যে পিএইচপি এবং হচ্ছে যে ডোমেন হোস্টিং এই জিনিসগুলো আপনাকে হেল্প করবে। এছাড়াও এসকিউএল একটা জিনিস যুক্ত হয়ে যাবে, হ্যাঁ বা মাইএসকিউএল বা এসকিউএল জিনিসটা যুক্ত হয়ে যাবে। তো এই এসকিউএলটা জানা থাকলে আপনি মাইএসকিউএলে কাজ করতে পারবেন এবং হচ্ছে এই ডোমেইন হোস্টিংয়ের সাথেই এই ডাটাবেস কানেক্টেড করে আপনি হচ্ছে যে এই পিএইচপি দিয়ে এপিআই তৈরি করে ফেলতে পারবেন। তো এই ছিল যে মোটামুটি প্রসেস, যে আপনাকে এই বিষয়গুলো জানলে আপনি নিজেই একটা অ্যাপ ডেভেলপ করতে পারবেন 100%, আপনাকে কারো হেল্প নিতে হবে না। এটাকে বলা হচ্ছে ইন্ডি অ্যাপ ডেভেলপার বা ফুল স্ট্যাক ডেভেলপারও বলে। তো এইভাবে হচ্ছে যে আপনি একটা পূর্ণাঙ্গ অ্যাপ ডেভেলপ করে অ্যাপ স্টোরে বা গুগলের প্লে স্টোরে আপলোড করতে পারবেন। ধন্যবাদ।